আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা সংসদ ঠিক করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ মন্ত্রণালয়ে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মেয়াদ যেখানে শেষ হবে সেখানেই আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আমলাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা ভালোভাবে কাজ করবে। ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তারা মশা, যানজট, রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন বলে জানান তিনি। সরকারি কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগটা প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে তেজগাঁও ভূমি ভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মিজানুর রহমান বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা দেশে বিদেশে ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় থাকবে জিরো টলারেন্স। বলেন, কল সেন্টারের মাধ্যমে জনগণকে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। নাগরিক ভূমি সেবা কেন্দ্র শুক্রবার ও শনিবার সহ সকল ছুটির দিনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ভূমি সেবা প্রদান করা হয়। যে মন্ত্রণালয়টা দেশ এবং বিদেশে অত্যন্ত সমালোচিত, কোয়েশ্চেনেবল, সেই মন্ত্রণালয়টাকেই একটা গণবান্ধব মন্ত্রণালয়ে পরিণত করতে চাই। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনের সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে যেন আমরা আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য ও নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ মন্তব্য করেন তিনি। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী জানিয়ে মঈন খান বলেন, ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তারই ধারাবাহিকতায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। এই গণতন্ত্র ও দেশের স্বাধীনতা বিএনপি রক্ষা করবে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনী ইশতেহার অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে স্বল্প আয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে দেশের বেশ কিছু অঞ্চলে প্রান্তিক মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, প্রধানমন্ত্রীর সভায় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে, তো কি সিদ্ধান্ত হয়েছে সেখান থেকে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি জানেন নির্বাচনী ইশতেহারে দেয়া যেসব ইশতেহার ছিল সেইগুলো পূরণে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন। আজ সকালেও কিন্তু সকালে উনি সচিবালয়ে আসেন এবং তারপর থেকেই বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়েছেন এবং শুরুতেই সকাল 10:30টায়
চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল যেটি সেই বিষয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় আসলে কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী বের হয়েছেন, তারা আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানাননি, এ বিষয়ে মন্তব্য তারা করেননি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এসেছে চুক্তির বিষয়ে। কারণ আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এ বিষয়ে আসলে নানা আলোচনা সমালোচনা হয়েছে এবং বেশ তোড়জোড়ও ছিল এই বিষয়ে। এবং আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কিন্তু এ নিয়ে আন্দোলন করেছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, এছাড়া আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছে এবং একটি রিট করা হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু বলাই যায় যে আজকের যে সিদ্ধান্ত বিদেশি প্রতিষ্ঠানকে এই দায়িত্বভার দেয়া হবে কিনা সে বিষয়ে আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এবং এরপরে বেলা 12টার পরে আসলে ফ্যামিলি কার্ড ইস্যুতে আলোচনা হয়েছে, আমরা জানতে পেরেছি। সেই ফ্যামিলি কার্ড কি প্রক্রিয়ায় আসলে দেয়া হবে, কোন কোন উপজেলায় দেয়া হবে, ঈদের আগে দেয়া হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে বেশ কয়েকজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন, আমরা জানতে পেরেছি। এবং এখন আমরা যেটি জানতে পারছি যে এখনও কিছু বিষয়ে আসলে সিদ্ধান্ত পেন্ডিং আছে, সেই বিষয়গুলোতে আলোচনা চলছে। তো ফ্যামিলি কার্ড আপনি জানেন যে মূল্যস্ফীতির চাপ কমাতেই কিন্তু যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং বেলা 2টার পর পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং আমরা সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পারবো। এই মুহূর্তে আসলে কেউ কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বের হচ্ছেন এবং তিনি আসলে এই বিষয়ে জানাবেন। আমরা জানতে পারলে আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো সাদিয়াই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 11 জনের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। এরই মধ্যে চট্টগ্রামের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের দেখতে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একই পরিবারের 9 জন দগ্ধ হন। এছাড়াও ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 4 জন দগ্ধ হন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, দুটি ঘটনায় দগ্ধ 11 জনের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক। মিনিমাম বার্ন যার আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব। সকালে দগ্ধদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেককে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের অ্যাভেলেবল যত ফেসিলিটিস আছে, মেডিসিন আছে, সব হসপিটাল কর্তৃপক্ষ দিচ্ছেন। গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে এনে মানবসৃষ্ট দুর্যোগ কমানোর চেষ্টা করা হবে বলে জানান ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয়ে বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় জেল থেকে মুক্তির 2 ঘন্টার মধ্যেই ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8:30টার দিকে উপজেলার মাজদাইর মিস্ত্রিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন মাজদাইর ঘোষেরবাগ এলাকার ওমর খৈয়ামের ছেলে। নিহতের স্বজনরা জানান, 1.5 মাস আগে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয় ইমন। সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফেরদৌস জাহিদ, চক্ষু হৃদয় ও চশমা সাব্বির তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান। ফেরদৌসে ডাক্তার নিয়া ও কুবাইছে, জাহিদও কুবাইছে,
চক্ষু হৃদয় কুপাইছে, বিল্লালের ছেলে হৃদয় কুপাইছে। ওই দিপুরে ধরাই নিছে পুলিশের বড় বিচয়া ভগবান গেছে এই লেগে ইমন আবার পাইছে রে সামনে এসে কই কি ইমন চি আয় আমাকে লগে ইমনে যাইতে চায় না কয় স্যার আমার ওরা মাইরা লাগবে স্যার আমি যদি আপনাকে লগে যাই এই কাম হই রে। বিএনপি সরকারের জন্য প্রথম এবং অন্যতম চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি কমানো। অন্তর্বর্তী সরকারের নানা চেষ্টার পরও মূল্যস্ফীতি এখনও 8.5% বেশি। ব্যবসা বাণিজ্যের গতি, দেশি বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি সহ রাজস্ব আদায় বাড়ানো গেলে মূল্যস্ফীতি কমবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অনুরাগ বা বিরাগের বশবর্তী না। প্রায় 23,25,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দেশের দায়িত্ব নিয়েছে বিএনপি সরকার। সাথে চ্যালেঞ্জ রয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত পে স্কেল বাস্তবায়নের অতিরিক্ত বোঝা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বলছে গেল মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.58%। আর রমজানকে সামনে রেখে নতুন করে কিছু খাদ্যপণ্যের দাম আরও বেড়েছে। যেমন রমজানে অতি প্রয়োজনীয় লেবু, শসার দামও আকাশচুম্বী। বাংলাদেশে সবসময় এটা প্রতি বছরই দেখা যায় রমজানের শুরুতেই জিনিসপত্রের দামগুলো বেশি থাকে। রমজানের তো তাৎপর্য এটা না, রমজানের তাৎপর্য শুরু থেকেই কমানো। 7 দিন আগে তো প্রথম রমজান ছিল, প্রথম রমজান 80 টাকা হালে ছিল, 7 দিন পরে হয়েছে মরা যেত 50 টাকা হালে, 140 টাকা হালে ছিল, 120 টাকা ছিল, 140, 120। পণ্যের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান ধসের পাশাপাশি বিপুল পরিমাণ ঋণ নেয়ার কারণেও মূল্যস্ফীতি বেড়েছে বলে মনে করেন তারা। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, তারপর যে সিন্ডিকেশনটাকে টোটালি তুলে দেয়া এবং সার্বিকভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে একটা গতি আনা, এটা যদি হয় তাহলে আসলে সত্যিকার অর্থে মূল্যস্ফীতি যে প্রভাবটা সেটা আমরা এই যে বিষয়গুলোকে যদি সঠিকভাবে অ্যাড্রেস করা হয় তাহলে মূল্যস্ফীতি কমের একটা সুফল জনগণ পাবে। চলতি অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা থাকলেও প্রথম 6 মাসে লক্ষ্যের তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে 46,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্যের সুস্থ পরিবেশ ও খরচ কমানো সহ সুশাসন নিশ্চিতের কথা বলেন তারা। মূল্যস্ফীতির চাপ আছে, বিনিয়োগে স্থবিরতা আছে, কর্মসংস্থানের ক্ষেত্রে চাঞ্চল্য তেমন দেখা যাচ্ছে না, বাজারে সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ম্যানিপুলেশন এগুলো আমরা দেখি মধ্যস্বত্ব যারা আছে, সেটার সম্বন্ধে যদি একটা জিরো টলারেন্স দিতে পারেন তাহলে রমজানের সময়ও আমরা এটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখতে পাবো। মূল্যস্ফীতি কমাতে শুল্ক কমিয়ে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মদিবসের প্রথম দিনে তিনি আরও বলেন, বিচারের মাধ্যমে নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং অপরাধীকে টার্গেট করে বিচার পরিচালনা করা হবে। আজ ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিব সহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদ উল ফিতরের আগেই কিছু জায়গায় এ সম্মানী দেওয়া হবে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও এদিন দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে সরকারি গাড়ি, ড্রাইভার ও জ্বালানি ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তারেক রহমান। পাশাপাশি ভিআইপি চলাচলে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নিরাপত্তা প্রটোকল কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি। এবার খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপে আজ সুপার 8-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে দুই দলের জন্য এটি কার্যত বাঁচা মরার লড়াই। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ইংল্যান্ড। এরপর স্কটল্যান্ড, ইতালি ও শ্রীলঙ্কাকে হারালেও স্পষ্ট হয়ে উঠেছে ইংলিশদের ব্যাটিং দুর্বলতা। বড় স্কোর গড়তে না পারা এবং টপ অর্ডারের অনিয়মিত পারফরমেন্স ভাবাচ্ছে হ্যারি ব্রুকের দলকে। অন্যদিকে পাকিস্তান শিবিরেও ধারাবাহিকতার অভাব প্রকট। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় হার, ওপেনারদের রান খরা এবং স্ট্রাইক বোলার শাহিন আফ্রিদির অফ ফর্ম সব মিলিয়ে চাপে রয়েছে মাইক হেসনের শিশুরাও। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।